হ্যাঁ, যতবার ওই বাড়ির কাজটা আহ, আপনি আপলোড করেন না কেন, এই লিঙ্ক ফলো করে, ঠিক আছে, লিঙ্ক ফলো করলেই এই যে এইখানে চলে আসবে। ওপেন কর। হ্যাঁ, এই যে এই ড্রাইভে চলে আসবে, এইখানে হোমওয়ার্কের এই আমি যেটা শেয়ার করছি, এখান থেকে 4টা সাবজেক্ট যেগুলির ক্লাস নিতেছি, যখন যেই সাবজেক্টের আপনি বাড়ির কাজটা দিবেন, ওটা সিলেক্ট করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন ওই যে ওই ফোল্ডারটাতে ঢুকবেন। ঢোকার পরবর্তীতে বাড়ির কাজের নংও দেয়া আছে এখানে, হ্যাঁ, এবং হচ্ছে কি ওই সংশ্লিষ্ট চ্যাপ্টারের নাম, টাইটেলও দেয়া আছে এখানে। সো এখানে প্রবেশ করে যে কয়েকজনই বাড়ির কাজ দিবেন সবাই এখানে আপলোড দিবেন। এখানে সুন্দর করে গুছানো থাকবে, ওই বাড়ির কাজটা হাতে লেখেন, কম্পিউটারে টাইপ করেন, আমি এখানে সুন্দর করে পেয়ে যাব। ঠিক আছে, আমি এখানে স্যার। আপলোড আপলোড অপশনটা, স্যার হ্যাঁ স্যার এখানে আপলোডটা একটু দেখতাম যদি। আপলোডটা হচ্ছে আমরা তো ব্যাকে আমাদের রাইট ক্লিক করে, রাইট বাটনে ক্লিক করে আমরা আপলোড করতাম। এখানে আপলোডের ইয়াটা কি? আপলোড এরিয়া হচ্ছে কি যে আমি নিউতে যাব। সোর্সেও আছে, ঠিক সোর্স আছে, এই যে ফাইল আপলোড, নিউ ফাইল আপলোড। স্যার কম্পিউটার, নিউ ফাইল আপলোডে দিলে কি ওই ফোল্ডারেই আমাদের কি হ্যাঁ আপলোড হবে? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে ও, আপনি এখান যেটা থেকে আপলোড যেটা দিবেন। হ্যাঁ স্যার, উপরে আছে, আছে আছে ওই ফোল্ডারে। যেমন হচ্ছে ঠিক আছে, গিয়ে বুঝতে পারছি। আমি এইখান থেকে আহ, এইখান হ্যাঁ থেকে স্যার, আমি এইখান আগে থেকে ভাবছিলাম ধরলাম যে যে আমরা এইখান থেকে ধরলাম কি এই যে এইটা হইতেছে গিয়ে আমার ফাইল, মানে অ্যাসাইনমেন্ট, দেখছেন এখানে হ্যাঁ আপলোড হইবে, এখানে এটা আপলোড হবে, এই যে এখানে এখানে কিন্তু আছে এই ফোল্ডারটা, এই যে HW1 এ আছে। এভাবে মোবাইলে কিছুটা আলাদা, ঠিক আছে, মোবাইলেরটা আলাদা, মোবাইলের আপনারা দেখে নেবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আহ, আশা করি ফাইল আপলোডের এই বিষয়টা বুঝছেন। ঠিক আছে, নাকি জি এর ভিতরে স্যার। আর কোনো প্রশ্ন আছে? এখন না 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 স্যার, না এইটা না, একটা বিষয়। আর ডিরেক্ট আপলোডও করতে পারবো এবং লিংকও দিতে পারবো, যেটা বলেন। না, লিংক দিবেন না, লিংক দিবেন না, আপনারা লিংক দিবেন না। আপনারা হয় গুগল ডগ হোক, যেটাই হোক, আপনারা সরাসরি ফাইলটাকে আলাদা রাখে ওইটাকে আপলোড দিবেন। ঠিক আছে, ড্রাইভ আপলোড দিবেন, ওই ফাইলটা আমি আবার ওপেন করব, ওপেন করে দেখব। ঠিক আছে, লিংক তো এখানে শেয়ার করতে পারবেন না, এখানে লিংক তো আপলোড দেওয়া যাবে না, যে কোনো ফাইল বা ফোল্ডার রাখতে পারবেন, এই যা। আর আরেকটা জিনিস দেখেন, এখানে আমি এই যে এই ফাইলটা শেয়ার করছি, কোর্স আউটলাইন। ঠিক আছে, আর একটা নমুনা বাড়ির কাজ অলরেডি গতকালকে যেহেতু একটা ক্লাস করেছি, ওই ক্লাস যেটার বিষয়ে আলোচনা করেছিলাম, আব্দুর রহমান স্যার, তাজনুর স্যার, আর হচ্ছে গিয়ে কে যেন ছিল, আর মনে হয় সাকওয়াত স্যার না কে, কোন স্যার যেন ছিলেন, ওনারা ছিলেন তো, ওনাদের আমি মূলত এই ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের কনসেপ্ট অফ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এই চ্যাপ্টারটার একটা ক্লাস নিয়েছিলাম গতকালকে। তো ওই ক্লাসের উপরে বেস করে এই যে বাড়ির কাজগুলো আমি এখানে দিয়েছি, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক। ঠিক আছে, এই বাড়ির কাজগুলি তারা পরবর্তী এই ক্লাসটা হওয়ার আগেই মূলত আপলোড দিবে, অথবা টাইম নিবে, একটা নির্দিষ্ট সময় নিবে। ঠিক আছে, এক কথায় হচ্ছে কি আপনি একটু নির্দিষ্ট সময় নিয়ে যে কোনো মুহূর্তে আপলোড দিয়ে দিলে হইলো। তবে যখন যেই বাড়ির কাজটা দেয়, যেদিন দেয়, ওই ওই সপ্তাহটাতেই করে ফেলাইলে বা ওই সপ্তাহটা শেষ করলে কি হবে, আপনাদের চাপ কমবে, তাই না? আর না হয় কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। ঝামেলা হবে কিনা, খুব পরিমাণ ঝামেলা হবে। আর আরেকটা, এই যে ফাইলটা যেটা আমি আপলোড দিয়েছি, কোর্স আউটলাইন, এটাকে মূলত আমি আমার আঙ্গিকে মূলত একটা আউটলাইন তৈরি করছি স্যারেরা, সবগুলি সাবজেক্টের। জি স্যার। ঠিক আছে, যে আমি মূলত ডে গুলো দেই নাই। ঠিক আছে, এই যে কোনটা কত কত তারিখের ডে গুলি ফিল করি না, এটা ফিল আপ করে পুনরায় আবার দেব আপনাদের। এটা দিছি এই কারণে যাতে আপনারা বুঝতে পারেন। স্যার স্যার ঠিক আছে, স্যার আমি আরেকটা কথা বলি। আমি আচ্ছা আচ্ছা, স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। যে আমাদের আশেপাশে যাদের সাথে কথা হয়েছে, পরীক্ষা দিয়েছি, তারাও অ্যাসাইনমেন্ট এরকম সাবমিট করেছে একটা দুইটা এরকম, হ্যাঁ। হুম হুম। কিন্তু তারা বলছে যে ভাই আমাদের তো প্র্যাকটিক্যাল করতে হয় নাই, কারণ ওই অ্যাসাইনমেন্ট দিছে ওটাই ওরা প্র্যাকটিক্যাল হিসেবে ইয়ে করছে। এই এখন আমাদের তো প্র্যাকটিক্যাল করতে হবে আলাদা অ্যাসাইনমেন্টও, যেটা আমাদের একাডেমিক যে ইয়াটা হ্যাঁ রুলস, হ্যাঁ যে হ্যাঁ, সেইটা হচ্ছে আপনাদের ব্যবহারিক করতে হবে, যারা করায়নি তারা শিখতেও পারেনি, কিন্তু আমি করাবো। আমি আপনাদের স্যার যেমন, অ্যাসাইনমেন্টটা করলে আমাদের আরো একটা ভালো হবে, সেটা হচ্ছে আমাদের কোশ্চেন গুলো হয়ে যাচ্ছে পড়া, হ্যাঁ 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 হ্যাঁ, অনেক মানে প্রশ্ন ইয়া কিন্তু করা দেখবেন আচ্ছা ব্যবহারিক সবকিছু। থেকেও কিন্তু অনেক প্রশ্ন আসে, তা জানেন কিনা, তাই না? তো যাই হোক, দেখেন আমি হ্যাঁ এই যে এইটাই বিষয় এবং কোড আছে এখানে। ঠিক আছে, বিষয় এবং বিষয়ের কোডটা আমি এখানে রাখছি, ডে গুলো এখানে দিয়ে দিব পরবর্তীতে। আর চ্যাপ্টার ওয়াইজ আমি এখানে মূলত আলাদা করছি। আর এইগুলির সময় নির্ধারণ একটা অ্যাপ্রক্সিমেট দিয়ে দিছি। আর হচ্ছে কি এইখানে এইচডব্লিউ কোন 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 দিনে এবং কোন বিষয়ে কত নাম্বার এইচডব্লিউ, কত নাম্বার ক্লাসে থাকবে, এবং কোন বিষয় থেকে এইচডব্লিউ, যেমন এইচডব্লিউ 2, এইটা হইতেছে কনসেপ্ট অফ ডাটাবেস ল্যাঙ্গুয়েজ ইউজার এন্ড ম্যানেজার
অ্যান্ড হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, এই টপিক থেকে এবং এই বিষয়বস্তু এইখান থেকে আলোচনা করে এইটার উপর বেস করে HW2 হবে। এবং এটার সাথে এই চ্যাপ্টারটার সাথে রিলেট করে এই সাবজেক্টের দুইটা ব্যবহারিক, যেমন আপনারা কোন কোর্স মডিউলটা আছেন আপনাদের কাছে, সেখানে কিন্তু ব্যবহারিকের জন্য আলাদা করা আছে। আমি সেটা একটু দেখাই দিই। যেমন কোর্স মডিউল, আমি কোথায় গেল, এই যে এখান থেকে ফার্স্ট সেমিস্টারে গেলে কি কোর্স মডিউল দেয়া আছে? না, এটা কোর্স মডিউল দেয়া নাই। আমি এইখান থেকে যাই একটু দেখে নিই কোর্স মডিউলটা আছে কিনা, থাকার কথা। ঠিক আছে, এই যে এখান থেকে তো এইখানে দেখবেন, দেখেন আমি যেটা দেখাইতে চাই মূলত, এই যে এইখানে কিন্তু এই যে থিওরি, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম থিওরি সিলেবাস, এরপরে শেষে কিন্তু আবার এই যে প্র্যাকটিক্যাল সিলেবাস দেখছেন স্যার, দেখা যাইতেছে কিনা প্র্যাকটিক্যাল সিলেবাস না? তো এইখানে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এরকম দেয়া, এইগুলি হচ্ছে আমি ব্যবহারিক 1, ব্যবহারিক 2 এরকম ধরছি। ঠিক আছে, এইগুলি আমি মূলত এখানে করাবো। ঠিক আছে, সেটাই আবার বলে দিছি। এই যে এইখানে এখানে বলে দিছি যে প্র্যাকটিক্যাল 1 আর 2, এইখানে যেই প্র্যাকটিক্যালটা এই ফাইলে দেয়া আছে, এই যে এখানে প্র্যাকটিক্যাল 1 আর 2 এই দুইটা করাবো গিয়ে কত নাম্বার ক্লাসে, এই যে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের চ্যাপ্টার 2 এর যে ক্লাসটা নিব 1.5 ঘন্টার, তো এটা HW2 ও দিয়ে দিব আপনাদেরকে, সাথে সাথে অ্যাসাইনমেন্ট 2 ও। অলরেডি আপনারা জানতেছেন, আগে থেকে যদি করে ফেলান তাও ভালো। যেমন আমি অলরেডি কোন ক্লাসে কত নাম্বার কততম দিনে, ঠিক আছে, আপনাদের কোন ব্যবহারিকটা করাবো সেটা কিন্তু আগে থেকে জানতেছেন। মানে এক কথা হচ্ছে আমি আগে একটা রুট প্ল্যান করে নিছি, যাতে এতগুলি ক্লাসের মধ্যে, এতগুলি বিষয়ের সময়ের মধ্যে এবং এই মাস দুয়েকের মধ্যেই আমি আপনাদের সাথে সাথে বাড়ির কাজ, রিটেনটা, থিওরিও প্রস্তুতি সলিড নিয়ে দিতে পারি, সাথে সাথে ব্যবহারিকগুলো শেষ করতে পারি। এই কারণে আমি এরকম একটা আউটলাইন তৈরি করে নিছি এবার। ঠিক আছে, ফার্স্ট ফার্স্ট পর্বের জন্য আমি তৈরি করছি, ফার্স্ট পার্টের জন্য, কিন্তু সেটা আপনারা তো ফার্স্ট পার্ট শেষ করে ফেলাইছেন, সো এটা আর আপনাদের কাজে লাগবে না, পরবর্তী ব্যাচের জন্য হয়তো এটা কাজে লাগবে। যেমন ডিজিটাল মার্কেটিং, প্রোগ্রামিং ইন সি, এগুলিতে মনে হয় যে মোটামুটি আমি কয়টা ক্লাস রাখছি, যেমন প্রোগ্রামিং ইন সি তে ক্লাস লাগবে 3, আর হচ্ছে গিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা ক্লাসের মধ্যেই আশা করি প্রোগ্রামিং ইন সি সব শেষ করে ফেলাবো। ঠিক আছে, এবং খুব পরিমাণ আপনাদের এর সাথে রিলেট করে যে ব্যবহারিকগুলো আছে তাও শেষ করার চেষ্টা করব। ঠিক আছে, যাই হোক, এখন আমি আজকের ক্লাসটা মূলত নিব ডিজিটাল সিস্টেমের রুটিন অনুযায়ী। আর আপনাদের সংশোধিত রুটিন 3টা সাবজেক্ট আমি অ্যাড করেছিলাম। ঠিক আছে, 3টা সাবজেক্ট আমি অ্যাড করছিলাম আপনাদের এই যে ইসের এই রুটিনে, অনেকেই দেখছেন হয়তো। তো এইখানে আমি কিন্তু আরেকটা এই যে আহ, আপনাদের ডাটা সিকিউরিটি, কম্পিউটার নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি, এই সাবজেক্টটা কিন্তু আমি অ্যাড করতে পারিনি। ঠিক আছে, অ্যাড করতে পারি না, এটা অ্যাড করে সংশোধিত আকারে রুটিন দিয়ে দিব। আর আরেকটা কারেকশন আসবে, আমাকে হচ্ছে গিয়ে বলছিলেন এই যে আব্দুর রহমান স্যার, যে স্যার আমাদের 9টার দিকে ক্লাস নিলে ভালো হয়, জব টপ করে আমরা আসি। হ্যাঁ, এটা আমি দেখছি যে একটু ফ্রেশ ট্রেশ হইতে অন্যান্য সব কাজে 9টা থেকে শুরু করলে এটা বেটার হয়। এখন থেকে 9টার থেকেই করব শুরু। বাট আপনাদের একটু মানে রাত ব্যাপী আসলে এই ক্লাস চলাকালীন অবস্থায় অনেক কিছু সারতে হইবে। ঠিক আছে, যেহেতু আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা করে ক্লাসের মাসটা প্ল্যান রাখতেছি, তবে আশা করি 1-1.5 ঘন্টার মধ্যে কভার করে দিব। ঠিক আছে, যাই হোক, আজকের তাইলে আমরা এই কোর্স আউটলাইন স্যার যেই জিনিসগুলো আমি মূলত আজকে শেয়ার করছি, সেই জিনিসগুলি মূলত আপনাদের কোনো ধরনের এই নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, এই যে বাড়ির কাজ, ঠিক আছে, বা এটা ভালো হবে কিনা, বা কোনো ধরনের পরামর্শ আছে কিনা বাড়ির কাজ, তারপরে হইতেছে গিয়ে যে আমি যেই আপলোড দেওয়ার ব্যাপার বললাম, কোর্স আউটলাইন যে করলাম, হ্যাঁ, কোনো ধরনের সমস্যা হবে না তো? আমি একটু এটা আবার বলে দিই, জয়েন এভরিবডি, কেননা অনেকে মেসেজ পাইতেছে না, যুক্ত হয় নাই। এই 4-5 জনের দিয়ে কি ক্লাস করাবো আসলে, যদি স্প্রে পাই আসলে, আরো যদি আপনাদের যদি 30-40 জন হইতো, বা একটা ব্যাচে 20 জন হইলে পারফেক্ট হইতো, খুব পরিমাণ পারফেক্ট হইতো। এখন আছেন মাত্র আপনারা 3 জন, দেখেন এই 3 জনের এই ক্লাস এগুলি হয় আসলে, এটা আসলে রেকর্ড করতেছি, ক্লাস দিব, আর এবারে রেকর্ডের কোয়ালিটি গুলিও ভালো হবে, যেহেতু আমি মাইক্রোফোন কিনছি আপনার একটা। ঠিক আছে, এই যে আপনার, ঠিক আছে, এই কোয়ালিটির মাইক্রোফোনটা আপনাদের একটু দেখাই মূলত। এই যে মাইক্রোফোনটা, কোন কোন মাইক্রোফোনটা যেন কিনলাম, এই যে আমি এটার মডেলটা দিয়ে সার্চ দিচ্ছি, এটা হইতেছে গিয়ে, আচ্ছা যাই হোক, মাইক্রোফোন দেখাইতে গেলে সময় চলে যাবে, এখন হচ্ছে আমরা করি ক্লাসের দিকে আগাই। দেখেন ডিজিটাল সিস্টেম, আগে পরে কারো কোনো ধারণা আছে কিনা স্যার ডিজিটাল সিস্টেম নিয়ে?
কে কি বুঝেন বা ডিজিটাল সিস্টেম নিয়ে কি রকম কি আসে আপনাদের কাছ থেকে জানতে চাই। বিজন স্যার, আব্দুর রহমান স্যার, রাজু স্যার আছেন, ঠিক আছে। ডিজিটাল সিস্টেমটা আসলে কি দেখি, মানে কিছু পারলে বলেন, না পারলে বলার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে, বা রেসপন্স করেন যে না স্যার। আচ্ছা, ডিজিটাল সিস্টেম। আচ্ছা, ডিজিটাল এই কথাটারে দুই তিন লাইনে তো মানে দুই তিন শব্দে আমরা ভাঙতে পারবো কিনা, বলতে পারবো কিনা কিছু? হ্যাঁ, ডিজিট। আচ্ছা, ডিজিট শব্দটা তো আমরা পরিচিত আমাদের সাথে, তাই না? আমরা ডিজিট শব্দটা কি পরিচিত না আমাদের কাছে? ডিজিট, ডিজিট শব্দটা আমাদের কাছে পরিচিত। ডিজিট থেকে ডিজিটাল। ডিজিট, ডিজিট বলতে কি? বাইনারি ডিজিট, অর্থাৎ শূন্য আর এক। এই শূন্য আর এক নিয়ে গঠিত সংখ্যা পদ্ধতি বাইনারি, ঠিক আছে। আর এই বাইনারি, এই দুইটা অঙ্ক বা প্রতীক নিয়ে কাজ করে যে সকল যন্ত্রপাতি বা যেহেতু যা আছে, যাই বাইনারি সিস্টেমকে মেনে চলে, অর্থাৎ শূন্য আর একের প্রতীক মেনে নির্বাহ হয়, পরিচালিত হয়, বা এই সিস্টেমটা ডেভেলপ করা হয়, সেগুলি সবগুলি হচ্ছে ডিজিটাল। হয় ডিজিটাল বলে, ডিজিটাল ডিভাইস বলে, আর নয় ডিজিটাল সিস্টেম বলে, ঠিক আছে। তো যেই সিস্টেমগুলি আপনার ডিজিটাল সিগন্যাল ব্যবহার করে, ঠিক আছে, অর্থাৎ আপ অ্যান্ড ডাউন সিগন্যালের ওঠানামার, ঠিক আছে, এই যে যে দেখেন গিয়ে, অর্থাৎ উপরে হচ্ছে গিয়ে নিচুটা হচ্ছে গিয়ে ওয়ান, আর উপরে আপ হইতেছে গিয়ে, সরি, নিচে ডাউনটা হচ্ছে গিয়ে জিরো, আর উপরে আপটা হচ্ছে গিয়ে ওয়ান, অর্থাৎ বিদ্যুতের ওঠানামা, ওয়ান অ্যান্ড অফ। ওয়ানটা প্রকাশ করে জিরো দিয়ে, ওয়ান দিয়ে, আর অফটা প্রকাশ করে বিদ্যুতের জিরো দিয়ে। তো এই যে যে বিষয়গুলি, এই ডিজিটাল সিস্টেমে এই ডিজিটাল সিগন্যাল নিয়ে আলোচনা, ডিজিটাল এই বাইনারির সাথে রিলেটেড করে, এবং ডিজিটাল সিস্টেমগুলি যে প্রক্রিয়ায় কাজ করে, ঠিক আছে, ইলেকট্রনিক্স এর ব্যাপার আসবে, বাইনারি নাম্বার সিস্টেম আসবে, ঠিক আছে, এরপরে লজিক আসবে, ঠিক আছে, এই বিষয়গুলি। তো দেখেন, ডিজিটাল সিস্টেম, এই চ্যাপ্টারটার বা এই সাবজেক্টটার প্রথম যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে গিয়ে ফান্ডামেন্টালস অফ ডিজিটাল ইলেকট্রনিক্স, ঠিক আছে। ডিজিটাল সিস্টেমের জানার আগে ডিজিটাল ইলেকট্রনিক্স এর বেসিক ধারণা আমাদের মাথায় রাখতে হবে। দেখেন, ডিজিটাল ইলেকট্রনিক্সটা কি? ডিজিটাল ইলেকট্রনিক্সটা হচ্ছে গিয়ে আপনার ইলেকট্রনিক্সেরই একটা শাখা, ইলেকট্রনিক্সের শাখা। ডিজিটাল ইলেকট্রনিক্স, অ্যানালগ ইলেকট্রনিক্সও আছে। দুইটা মূলত হচ্ছে গিয়ে পরিধি না, এটাকে বলা হয় গিয়ে সিগন্যালের উপরে বেস করে ইলেকট্রনিক্সকে অনেক শাখায় বিভক্ত করা যায়, কিন্তু এই সিগন্যালের উপর ভিত্তি করে, সিগন্যাল, ঠিক আছে, সেটার উপর ভিত্তি করে দুইটা ভাগ করছে, ডিজিটাল ইলেকট্রনিক্স আর হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স। তো ডিজিটাল ইলেকট্রনিক্সটা কি? ইলেকট্রনিক্সের এমন একটা শাখা যেখানে ডিজিটাল সিগন্যাল, বিভিন্ন ডিজিটাল সার্কিট, ঠিক আছে, এবং ডিজিটাল ডিভাইস, শব্দগুলো মনে রাখেন, ডিজিটাল সিগন্যাল, বিভিন্ন ডিজিটাল সার্কিট, ভেঙে ভেঙে মনে রাখবেন। আমার যেটাই আমি ব্রেক এন্ড ডাউন করি, যে কোনো কিছুতে ব্রেক ডাউন করে ওই ব্যাপারটাকে একটু ক্লারিফাই করে মনে রাখার চেষ্টা করি। তো ডিজিটাল সিগন্যাল এবং বিভিন্ন ডিজিটাল সার্কিট, ডিজিটাল ডিভাইস, ঠিক আছে, ডিজিটাল ডিভাইস, এইটার ভিতরে সার্কিট থাকে, সার্কিট, আর হতেছে গিয়ে অবশ্যই বৈদ্যুতিক বর্তনী যেটা। আর ডিজিটাল সার্কিটগুলি কিন্তু ডিজিটাল সার্কিট, এইটাই আবার আপনার হয় কি ডিজিটাল সিগন্যালের ব্যবহার আছে, আর ডিজিটাল সার্কিট দিয়ে হয় ডিজিটাল ডিভাইস। আর তো এই ডিজিটাল অনেকগুলো ডিজিটাল সিস্টেম নিয়ে মূলত অনেকগুলো ডিজিটাল ডিভাইস নিয়ে একত্রিত একটা সিস্টেম গড়ে ওঠে। তো ডিজিটাল সিস্টেমের যে গঠন, এই ব্যাপারটা, এবং এর সাথে এর বৈশিষ্ট্য, কার্যপ্রণালী, ব্যবহার এবং ডিজাইন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ ও আলোচনা করা হয়, সেটাই হবে কি ডিজিটাল ইলেকট্রনিক্স। একেবারেই সোজা, না বোঝার এখানে কিচ্ছু নাই। আমি আবার একটু রিপিট করি ডেফিনেশনটা, দেখেন যে ইলেকট্রনিক্সের যে শাখায় আমরা ডিজিটাল সিগন্যাল, বিভিন্ন ডিজিটাল সার্কিট, ডিজিটাল ডিভাইস, ডিজিটাল সিস্টেমের গঠন, বৈশিষ্ট্য, কার্যপ্রণালী, ব্যবহার ও ডিজাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং বিশ্লেষণ করব, সেটাই হবে গিয়ে ডিজিটাল ইলেকট্রনিক্স, ঠিক আছে। যেমন দেখেন, এখন ডিজিটাল সিগন্যালের যেহেতু আলোচনা আসছিল, প্রথমে এই ডেফিনেশনে আসছিল যে ডিজিটাল সিগন্যাল। তো ডিজিটাল সিগন্যালটা যদি আমি বুঝতে চাই বা জানতে চাই আসলে ডিজিটাল সিগন্যালটা কি, আমি বলছি যে অ্যানালগ সিগন্যালে কিন্তু আপনার গিয়ে কি হয়, পর্যায়ক্রমিক যেটা, আর ডিজিটাল সিগন্যালে হয় কি ওই ওঠানামা, ঠিক আছে, কি হয় দুইটা দুইটা লেভেলের ওঠানামা, ওঠা বা আপ
লেভেলটাকে বলা হয় 0, ডাউন লেভেলটাকে বলা হয় আপ লেভেলটাকে বলা হয় 1, ডাউন লেভেলটাকে বলা হয় 0। ঠিক আছে, সো 1 0 1 0। তো এই ডিজিটাল সিগন্যালের দেখেন বৈশিষ্ট্য, ডিজিটাল সিগন্যালটা মূলত এর কি কি অ্যানালগ থেকে এটা ডিফার কিভাবে, অ্যানালগ থেকে এটা ব্যতিক্রম কি দিক দিয়ে দেখেন। এই দুইটা স্তর কিন্তু নাই, অ্যানালগ সিগন্যালে কোনো দুইটা স্তর নাই। ঠিক আছে, কিন্তু ডিজিটাল সিগন্যালে কি হয়, দুইটি স্বতন্ত্র স্বতন্ত্র স্তর থাকে। আর এই ডিজিটাল সিগন্যালের দুইটা স্তরকে আমরা একটাকে বলি লো এবং আরেকটাকে বলি হাই। না বোঝার কিচ্ছু নাই, যেখানে বুঝবো না ওইখানে আমরা থামবো, বুঝে তারপরে আগাবো। কেননা ডিজিটাল সিস্টেম সাবজেক্টটাকে আমি এত সিরিয়াস হয়ে আপনাদের শিখাবো, মানে আমি মনে হয় অন্য কোনো সাবজেক্টে আপনাদের এই পরিমাণ সিরিয়াস হয়ে শেখাবো না। এবং আমি প্রত্যেকের কাছ থেকে এই সাবজেক্টের সব বের করে নিয়ে আসবো। ঠিক আছে, আমি চাই প্রত্যেকে অন্তত কোন সাবজেক্টে কি হইতে পারলেন না পারলেন, কিন্তু এই সেকেন্ড ইয়ারে সেকেন্ড সেমিস্টারে যাতে এই ডিজিটাল সিস্টেমের সাবজেক্টটাকে একেবারে একেবারে নখদর্পণে চলে আসে। কিছু কিছু বিষয়ে ডাউট থাকতে পারে, কিন্তু সেই জিনিসগুলো যাতে না থাকে। এবং এই সাবজেক্ট আন্ডারস্ট্যান্ডিং অ্যানালাইটিক্যাল টাইপের সাবজেক্ট, অনেক কিছুই ডিজিটাল ইলেকট্রনিক্স বুঝবেন। বর্তমান বিশ্বটাই কিন্তু নিয়ন্ত্রণ করতেছে ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্সের জয় জয়কার। এবং হচ্ছে গিয়ে যেই ডাটার তথ্য প্রযুক্তির যুগ, সেটার বিহাইন্ডেই কিন্তু আছে ন্যানো 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 টেকনোলজি। আর এর ওই প্রাণ শক্তি হচ্ছে গিয়ে ন্যানো টেকনোলজি, যে মাইক্রোপ্রসেসর যেটা আর কি। ঠিক আছে, আর হইতেছে গিয়ে এই যে এই ইলেকট্রনিক্সের খেলা, যেই দেশটা ইলেকট্রনিক্সকে গুরুত্ব দিয়ে ইলেকট্রনিক্সকে ডেভেলপ করে মূলত করছে, তাদের অর্থনীতি দেশ সবকিছু আগাইছে। চীন, জাপান, কোরিয়া, এরা কিন্তু এই ইলেকট্রনিক্স নিয়ে, এদের দেখা গেছে এই ডিজিটাল সিস্টেম আমরা সেই সময় পাইতেছি। কিন্তু ওদের প্রাইমারি কারিকুলামে ইভেন কি আমরা যেই হায়ার লেভেলে বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক আইসে ইলেকট্রনিক্স এর যা শিখি, ওরা কিন্তু প্রাইমারি লেভেলের বাচ্চারা এই ব্যাপারগুলি অনেক কিছু ওদের পারা হয়ে যায়, জানা হয়ে যায়। এবং চীনের তো মনে হয় যে প্রত্যেক বাড়িতে একটা করে বারান্দায় আছে, যেটা কিনা এদের কারখানা। ঠিক আছে, ওয়্যার হাউসের মতো করে। ঠিক আছে, যেগুলি নিয়ে ওরা ইলেকট্রনিক্স এর মাদারবোর্ড পরে থাকে, বিভিন্ন জিনিস নিয়ে ওরা করে শিখে জানে। যাই হোক, ওই প্রসঙ্গে না, আমি জানতে চাইতেছি যে ইলেকট্রনিক্স এর গুরুত্বটা কতটুকু, এবং এই ইলেকট্রনিক্স এবং ডিজিটাল সিস্টেম এর জ্ঞানটুকু আসলে কতটুকু আপনার প্রফেশনাল লাইফে অন্যান্য ক্ষেত্রে কাজে লাগবে। মানে গুরুত্ব শেষ করা যাবে না। আমি যদি কম্পিউটার বা আইসিটি এটার বেসমেন্ট ধরি, তাইলে এই ডিজিটাল সিস্টেম সাবজেক্ট আমি ধরতে পারি। কারণ এটা এতই গুরুত্বপূর্ণ, ওই সবগুলি একেবারেই ওই কার্য প্রক্রিয়া বুঝতে চাইলে আপনি, ঠিক আছে, এই সাবজেক্টটার দিকে যা বিষয়বস্তুগুলি আছে তা ক্লিয়ার হয়ে আগাইতে হবে। বারংবার আমি স্টিমুলেট করতেছি আপনাদেরকে, বারংবার, যে এই সাবজেক্টটাকে একটু অবহেলা করে না, একটু গুরুত্ব দিয়ে আপনার কাছে হেভিজিবি লাগবে। আসলে একবার যদি কনসেপ্টগুলি মাথায় নেন, যেমন এই যে যে ডিজিটাল সিগন্যাল একটা চিত্র দিছি, অ্যানালগ সিগন্যালের একটা চিত্র দিছি, এই দুইটাকে নিয়ে জাস্ট আপনি ডিফার করে কম্পেয়ার করে মাথার মধ্যে রাখেন। মাথার মধ্যে রাখলেন তো অস্পষ্ট, কখনো এটা আর ভুলবেন না, যতবার দেখবেন বুঝে যাবেন, জানবেন। এক কথায় পড়া এই সাবজেক্টটাই এরকম, এই টপিকগুলি এরকম, একবার যদি আপনি বুঝে ফেলান, আপনার আর ভোলার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে। উম, যাই হোক, এইটাই দ্বিতীয় যেটা বলছি, যে সিগন্যালের দুইটা স্তর থাকে, একটা লো লো বা জিরো, আর হাই বা ওয়ান, এইটা। আর 3 নাম্বার স্তরটা হচ্ছে গিয়ে লো হাই লেভেলের মান নির্দিষ্ট থাকে। ঠিক আছে, লো এবং তৃতীয় যে বৈশিষ্ট্যটা, এটা হচ্ছে লো এবং হাই লেভেলের মানটা নির্দিষ্ট থাকে। লো লেভেলের মান 0 0ই, হাই লেভেলের মান 1 1ই। হ্যাঁ, আর হাই লেভেলের মাঝে কোনো দেখেন, হাই এবং লো এই ক্যারেক্টারিস্টিক্স গুলি মনে রাখা কঠিন কিছু না, বুঝে বুঝে যদি মনে রাখি আমরা, এমনি মনে থাকবে। কোনো প্রেশার দেওয়ার দরকার নেই মস্তিষ্কে, কোনো প্রেশার দরকার নেই, জাস্ট সিম্পল। সো হাই এবং লো লেভেলের মাঝে কোনো মান বিদ্যমান থাকে না, অর্থাৎ এই দুইটাই লেভেল থাকে। এই সিগন্যাল এক অবস্থা থেকে আর এক অবস্থায়, কি এক অবস্থা থেকে অন্য অবস্থায় হঠাৎ করে যায়, হঠাৎ করে যায়। ঠিক আছে। আর এই সংকেতের পরিমাপে অ্যানালগ সংকেতের মতো কোনো অনিশ্চয়তা বা অজানা অবস্থা থাকে না। ঠিক আছে, অজানা কোনো অবস্থা থাকে না। এই কারণে কি হয়, ডিজিটাল মিটারগুলি অ্যাকুরেট অ্যাকুরেট একটা রেজাল্ট দেয়। ঠিক আছে, অ্যাকুরেট একটা রেজাল্ট দেয় ডিজিটাল মিটারগুলি, এবং ডিজিটাল পরিমাপন যন্ত্র বলেন বা ডিজিটাল যে কোনো কিছুই একেবারে এক্সাক্ট একটা মান দেয়। আপনি যদি ঘড়ির কাটার অ্যানালগ ঘড়িগুলি দেখেন, অ্যানালগ যে ওয়াচগুলা বা অ্যানালগ যে, হ্যাঁ, তো সেইগুলিতে দেখবেন কি একেবারেই যে আপনি বলতে পারবেন যে অ্যাপ্রক্সিমেট একেবারে সঠিক সঠিক জায়গায় যে উম, আহ, এর যে কাটাটা আছে এটা বলা যাবে না। কিন্তু যখন আপনাকে বলবে এত সেকেন্ড, ডিজিটাল সিগনালে, ডিজিটাল সিস্টেমে, সেটা 9টা 5 বাজে তো 5ই বাজে, সেটা আর ওইভাবে কনফিউজড হওয়ার কিছু নাই। অর্থাৎ অনিশ্চয়তা নাই, অজানা কোনো অবস্থা থাকে না।
তো এই হলো গিয়ে বৈশিষ্ট্যগুলো আপনারা মনে রাখবেন। আর এই বৈশিষ্ট্য থেকেই আবার সিগন্যালের তুলনাও করা যায়, সেই তুলনাগুলিও এরকম খুব কাছাকাছি। দেখেন এখানে আমি সিগন্যাল, অ্যানালগ সিগন্যালে যদি বলতে চাই যে এই পদ্ধতিতে ক্রম পরিবর্তনশীল বৈদ্যুতিক সংকেত, ক্রম পরিবর্তনশীল, ক্রম ওই যে আমি বলছিলাম যে পর্যায়ক্রমিক অ্যানালগ সিগন্যালে, সো ক্রম পরিবর্তনশীল, ঠিক আছে, সিকোয়েন্সিয়াল যে একটা চেঞ্জিং হয়, ঠিক আছে, চেঞ্জিং একটা ইলেকট্রিক যে সিগন্যালগুলা, সেই সংকেতগুলো ব্যবহার করা হয়। আর এই পদ্ধতিতে সংকেতের স্তরের শুধু পরিবর্তন ঘটে, ঠিক আছে। আর অডিও ভিডিও ট্রান্সমিশন, দ্বিতীয় যেটা, অডিও ভিডিও ট্রান্সমিশনের জন্য এই ধরনের সিগন্যাল, অডিও এবং ভিডিও ট্রান্সমিশনের জন্য এই সিগন্যাল বেশি উপযোগী। আর বিভিন্ন ধরনের ডাটা পরিবহনের জন্য ডিজিটাল সিগন্যালটা খুব উপযোগী, ঠিক আছে। কেননা ওই যে ডাটাটাকে কনভার্ট করে একটা প্যাকেট হিসাবে এই যে 01 দিয়ে কনভার্ট করে নেয়, এতে তার ডিজিটাল সিগন্যালের ডাটা ট্রান্সফারও খুব দ্রুত গতির, ঠিক আছে। আসি আমরা যে সংকেতের মানের বিভিন্নতার জন্য ভুল নির্ণয় করা কি হয়, অনেকটা কষ্টকর হয় সংকেতের মানের যে বিভিন্নতা, কারণ এক এক সময় এক এক মান আসতে পারে আপনার। আপনি অ্যানালগ সিগন্যাল দিয়ে বা অ্যানালগ পরিমাপন যন্ত্রের কথাই বলি, যদি ওইটা পাল্লা দিয়ে মাপেন তখন দেখবেন কি এক এক সময় এক এক রকম মান দেখাইবে, ঠিক আছে, কিছুটা হইলো চেঞ্জিং আসবে, বাট একেবারে নির্ভুলটা আসবে গিয়ে ডিজিটাল মিটার, যেটা ডিজিটাল সিগন্যাল ইউজ করতেছে, ঠিক আছে। সো এই পদ্ধতিতে সিগন্যাল প্রসেসিং এর জন্য বর্তনীর যন্ত্রাংশ বেশ ব্যয়বহুল হয়, কিন্তু এই ডিজিটাল সিগন্যালের প্রসেসিং এর জন্য বর্তনী সহজ এবং দামেও সস্তা, ঠিক আছে। অ্যানালগ সিগন্যালের ডিভাইসগুলোর ত্রুটি কম হয়, ডিজিটাল সিগন্যালের ত্রুটিগুলা বেশি হয়, ঠিক আছে। বাহ্যিক শক্তি দ্বারা কি হয়, অ্যানালগ সিগন্যালকে প্রভাবিত খুবই কম, কিন্তু ডিজিটাল সিগন্যাল কিন্তু পরিচালিত যে ইনস্ট্রুমেন্ট গুলা, তার বাহ্যিক যে শক্তি সেটা দ্বারা বেশি পরিমাণে প্রভাবিত হয়, ঠিক আছে। এরপরে দেখেন কি এই যেখানে একটা অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যালের আমি চিত্র যুক্ত করছি পার্থক্য হিসাবে, এটা তো চিত্র যুক্ত করছি, আপনারা এটা অঙ্কন করে দিবেন এইভাবে অক্ষ আইকে, তারপরে সিগন্যালটাই যে মানে পেঁচানো, ঠিক আছে, পেঁচানোর মতো, এটা হচ্ছে গিয়ে এরকম, আর এটা হইতেছে গিয়ে, ঠিক আছে, এই যেভাবে আঁকবেন, ঠিক আছে, এরকম ডিজিটাল সিগন্যালটা। সো অ্যানালগ সিগন্যালের ডিভাইসগুলো কি হয়, অপেক্ষাকৃত ধীরগতির হয়, আর ডিজিটাল সিগন্যালগুলো ওই যে খুব হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়, তো সিগন্যালের মানগুলা, ঠিক আছে, এক অবস্থা থেকে আরেক অবস্থায় চলে যায়, এই কারণে কি হয়, অপেক্ষাকৃত খুব দ্রুত হয়। এরপরে আসি এই পার্টে আছে গিয়ে লজিক লেভেল, ডিজিটাল সিগন্যালের সাথে রিলেটেড, ডিজিটাল ইলেকট্রনিকের সাথে রিলেটেড এই টার্মস গুলা, ঠিক আছে। এটা বুঝবেন যে লজিক লেভেল কি, নেগেটিভ লজিক লেভেলটা কি, আর পজিটিভ লজিক লেভেল কি। তিনটা তিনটাই হচ্ছে গিয়ে ছোট প্রশ্ন, অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। দেখি আসলে লজিক লেভেলটা কি। ডিজিটাল সার্কিটের অবস্থা সময়ের একটা সসীম সংখ্যা, যা ডিজিটাল সার্কিটে অবস্থা সময়ের একটি সসীম সংখ্যা, যা ডিজিটাল সিগন্যাল কি করতে পারে, অধিকার করতে পারে, তাকে লজিক লেভেল বলে। ডিজিটাল সার্কিটে অবস্থা সময়ের একটি সসীম সংখ্যা, যা ডিজিটাল সিগন্যাল অধিকার করতে পারে বা ধারণ করতে পারে, সেটা হবে গিয়ে লজিক লেভেল। ডিজিটাল সিগন্যালের দুইটি স্বতন্ত্র স্তর বা স্টেট বা অবস্থা বা মান আছে, সেই দুইটা কি লেভেল, একটা হচ্ছে হাই মানে 1, আরেকটা হচ্ছে লো। কিছুক্ষণ আগে আমরা কিন্তু জেনে আসছি যে এই দুইটাই হয়, ডিজিটাল সিগন্যাল এই দুইটা স্তরই হয়, দুইটা স্বতন্ত্রই স্টেট বা অবস্থা থাকে বা মান থাকে, হয় সে 1 হবে আর নয় 0 হবে, ঠিক আছে, অর্থাৎ হাই লেভেল না হয় লো লেভেল। সো এই দুইটা স্বতন্ত্র সিগন্যালকে লেভেলটাকে যদি হাই লো, এই দুইটাকে যদি আমরা বাইনারি ডিজিট 1 এবং 0 দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, এই যে আমি তো বলেও দিছিলাম যে 1 হচ্ছে হাই, 0 হচ্ছে গিয়ে লো, ঠিক আছে। সো এই 0 লো, এই দুইটা ভিত্তি করে যদি আমি ভাগ করি, তখন এই যে যে ভাগ করা বাইনারি সিস্টেমের যে প্রকাশ করি লো আর হাইকে, এটা করলে পরবর্তীতে লজিক একটা যে লেভেল তৈরি হয়, সেই লেভেলটাকে আবার দুইটা ধরনের বা পদ্ধতিতে মূল আমরা ভাগ করি সিস্টেমটাকে। সেটা একটা হয় পজিটিভ লজিক লেভেল লজিক সিস্টেম, একটা হয় পজিটিভ লজিক সিস্টেম, আর হচ্ছে নেগেটিভ লজিক সিস্টেম। এখন দেখেন পজিটিভ লজিক সিস্টেমে ঘটনাটা কি ঘটে, পজিটিভ লজিক সিস্টেম হয় কি, উচ্চতর লেভেলকে হাই বা 1 দ্বারা এবং নিম্ন স্তরকে লো বা 0 দ্বারা, মানে যেটা বলছি এটা দ্বারা হচ্ছে হাই, 1 দ্বারা হাই এবং এল দ্বারা লো মানে 0, ঠিক আছে, এটা হয়। তো এটা হবে পজিটিভ লজিক সিস্টেম। কিন্তু যখন এর বিপরীত ঘটনাটা ঘটে, যে যেই লজিক সিস্টেমটাতে কি হবে, উচ্চতর লেভেলকে লো, উচ্চতর লেভেলটাকে লো 0 দ্বারা এবং নিম্ন স্তরের লেভেলটাকে হাই 1 দ্বারা নির্দেশ করবে, ঠিক আছে। উচ্চতর লেভেলটাকে লো বা 0 দ্বারা এবং নিম্ন স্তরের লেভেলকে হাই বা 1 দ্বারা নির্দেশ করবে, তাকে নেগেটিভ লজিক লেভেল বলবে। মানে না বোঝার কিচ্ছু নাই স্যার এই ডেফিনেশনটা। সো লজিক লেভেল, পজিটিভ লজিক সিস্টেম বা পজিটিভ লজিক লেভেল আর নেগেটিভ লজিক লেভেল, এই দুটো আশা করি বুঝছেন। এখন আসি গিয়ে এইটাই হচ্ছে গিয়ে মানে এই পুরো প্রথম ফান্ডামেন্টাল অফ ডিজিটাল ইলেকট্রনিক্স এই চ্যাপ্টারটার একেবারে শেষ দিকের ধারণা। এইটা একেবারে আপনি যদি চিত্র ধৈর্য মনে রাখেন খুব পরিমাণ বেটার হবে এবং খুবই ইজি। এই প্যারামিটারগুলা, ডিফারেন্ট প্যারামিটার অফ ডিজিটাল সিগন্যাল, এই প্যারামিটারগুলি সবসময় আপনার একবার মাথায়
গাইতে নিবেন, একবার বুঝে নিবেন, বারংবার এই জিনিসগুলি লাগবে পরবর্তীতে যতগুলি চ্যাপ্টার আসতেছে। ইভেন কি ডিজিটাল ইলেকট্রনিক্সের ফার্দার স্টাডি করতে গেলেও আপনাকে এই জিনিসগুলি ক্লিয়ার করে আগাইতে হবে এবং এই জিনিসগুলি লাগবে আপনার। তখন এই ট্রামগুলি ব্যবহার করলে আপনি যেন অস্পষ্ট না থাকে যে বুঝতেছি না স্যার রানিং টাইম কি, রাইজিং টাইম কি, ফলিং টাইম কি। বাট ওয়ার্ডের যদি টার্মিনোলজিস্টের দিকেও তাকান, তবু তাদের সেই নেচারের দিকে ভিত্তি করেও দেখা গেছে আপনি বুঝতে পারবেন যে আসলে রাইজিং টাইমটা কি, ফলিং টাইমটা কি, বা পালস ওয়াইডটার ইটা কি, ফ্রিকোয়েন্সি কি। দেখে আসি, দেখি প্রত্যেকটা টার্মিনোলজি গুরুত্বপূর্ণ 1 নং প্রশ্নের জন্য বা 1 মার্কের প্রশ্নের জন্য। সো রাইজিং টাইম দেখেন, কোনো ডিজিটাল সিগনালে, কোনো ডিজিটাল সিগন্যাল বা পালসের লো লেভেল থেকে হাই লেভেলে পৌঁছাইতে যে সময়টা লাগে, ঠিক আছে, সেটা হইতেছে গিয়ে রাইজিং, সেটা হইতেছে গিয়ে রাইজিং, সেটা হইতেছে গিয়ে রাইজিং। অর্থাৎ লো লেভেল, এই যে একটা সিগন্যাল, ঠিক আছে, এইটার লো লেভেল থেকে এই যে হাই লেভেলে, এইখান থেকে লো লেভেল আসছে, এরপরে হাই লেভেলে উঠতে গিয়ে, ঠিক আছে, সিগন্যালের লো লেভেল থেকে হাই লেভেলে যে পৌঁছাবে, পৌঁছাইতে গিয়ে যে সময়টুকু লাগবে, যে টাইমটা, সেই টাইমটা হইতেছে গিয়ে রাইজিং টাইম। ঠিক আছে, একইভাবে কোনো পালস ওয়েভের বা ডিজিটাল সিগন্যালের আপনার হাই স্টেট বা উচ্চতর অবস্থাতে 1 থেকে লো স্টেট বা 0 এই অবস্থাতে পৌঁছাইতে যে সময়টা লাগবে সেটাকে বলা হয় ফলিং টাইম। সেই টাইমটাকে বলা হয় ফলিং টাইম বা ফল টাইম। বুঝতে পারছেন আশা করি। দেখেন গিয়ে এই যে ওইটা হচ্ছে গিয়ে একটা এইখানে এই চিত্রে যদি তাকান, ঠিক আছে, ফলিং টাইমটা কি দিয়ে ধরে, কোনটা দিয়ে প্রকাশ করে এখানে, সরি, ফলিং টাইমটা প্রকাশ করে গিয়ে এই যে আই দিয়ে এই পাশে এফ, ঠিক আছে, এটা দিয়ে ফল টাইমটা প্রকাশ করে। আর এই যে এখান থেকে দেখেন গিয়ে লো স্টেট থেকে হাই স্টেটে উপরে উঠছে, আর এখান থেকে লো স্টেট থেকে, এখান থেকে লো স্টেট থেকে নিচের দিকে নামছে, তো এই কারণে এটা ফল টাইম আর এটা হচ্ছে রাইজ টাইম, ঠিক আছে, বা রাইজিং টাইম। ঠিক আছে, এবং রাইজিং টাইমটাকে বলা হয় গিয়ে যে এই যে এইখানে টি দিয়ে পাশে আর দেওয়া হয়েছে, ঠিক আছে, ছোট হাতের টি দিছে এখানে, এই যে এই পাশেটাও ছোট হাতের টি দিছে, ছোট হাতের টি দিছে, আপনারা বুঝতেছেন হয়তো, ছোট হাতের টি দিয়ে এফ দিছে, ঠিক আছে, ফল মানে কি, ফলিং টাইম। আর আর মানে কি, আর টি, ছোট হাতের টি, ঠিক আছে, এটা হচ্ছে রাইজিং টাইম। ঠিক আছে, এই সিম্বল দিয়ে প্রকাশ করে। কোথাও যখন আপনাদের ইকুয়েশন ব্যবহার হইবে, তখন কিন্তু এই জিনিসগুলি আপনাদের আবার হচ্ছে আর টি দ্বারা কি বুঝাইছে, এফ টি কে দ্বারা কি বুঝাইছে, সেটা বুঝতে হবে। সো টিএফ এটা ফলিং টাইম, আর হচ্ছে আর টি আর এটা হচ্ছে রাইজিং টাইম। ঠিক আছে, আর রাইজিং টাইম, ফলিং টাইম ক্লিয়ার, একেবারে ক্লিয়ার আশা করি। ঠিক আছে, এরপর আসি গিয়ে স্পন্দনের বিস্তার। স্পন্দনের বিস্তারটা কি, কোনো পালস ওয়েভের রাইজিং টাইম এবং ফলিং টাইমের 50% সময়ের যে পার্থক্য, সেটাকে আমরা বলবো পালস ওয়াইড। অর্থাৎ অর্থাৎ এটিআর এবং টিএফ, এদের এদের যে 50% সময়, এই 50% সময়ের যে পার্থক্য, ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাকে আমরা বলবো পালস ওয়াইড। সেই ডিফারেন্সটাকে আমরা বলবো পালস ওয়াইড। ঠিক আছে, আমি আবার ডেফিনিশনটাকে রিপিট করি। দেখেন, কোন পালস ওয়েভের অর্থাৎ ডিজিটাল সিগন্যালের যে পালস, সেই ওয়েভটার রাইজিং এবং ফলিং টাইম, এতক্ষণে আমরা যেটা রাইজিং টাইম ফলিং টাইম জানছি, সেইটার যে 50% আপনি ভ্যালু নেবেন, ভ্যালু নিয়ে যে টাইমটা পাবেন, তার যে ডিফারেন্সটা, ঠিক আছে, সেটাই হবে পালস ওয়াইডস। এরপর আসি ফ্রিকোয়েন্সি, মোস্ট ইম্পর্টেন্ট, এইটা মনে রাখতে হবে এবং এটা চলে আসবে মনে করেন 1 মার্কের জন্য। ফ্রিকোয়েন্সি কি, এবং এই ফ্রিকোয়েন্সি শব্দটা আমরা ফিজিক্সে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জানছি। ঠিক আছে, তো এটা দেখেন যে কোনো পরিবর্তনশীল রাশি প্রতি সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পন্ন করে, যতগুলো সাইকেল সম্পন্ন করে, তাকে ফ্রিকোয়েন্সি বলে, তাকে ফ্রিকোয়েন্সি বলে। অর্থাৎ কোনো পরিবর্তনশীল একটা রাশি প্রতি সেকেন্ডে যতগুলো সাইকেল আপনার সম্পন্ন করবে, সেটা হবে গিয়ে ফ্রিকোয়েন্সি। আর এই ফ্রিকোয়েন্সি এটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, সো নাম্বার অফ সাইকেলস পার সেকেন্ড ইজ কল্ড ফ্রিকোয়েন্সি। নাম্বার অফ সাইকেলস পার সেকেন্ড, কোনো পরিবর্তনশীল রাশি প্রতি সেকেন্ডে যতগুলি সাইকেল সম্পন্ন করবে, সেটা হবে ফ্রিকোয়েন্সি। দেখেন, টি ডাব্লিউ, টি ডাব্লিউ এটা দ্বারা পালস ওয়াইড বোঝায়। এই যে এখানে ফলিং টাইম এখান থেকে এখানে যাওয়ার জন্য যে যে ডিফারেন্সটা হয়েছে 50% যে পার্থক্য, সেটা পালস ওয়াইড, যেটাকে বলা হয় টি। টি নিচে সাবস্ক্রিপ্ট দিয়ে ডাব্লিউ লিখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে বিষয়। এরপরে এই জিনিসগুলি ফ্রিকোয়েন্সি। এরপর আসে পিরিয়ড। একটি পূর্ণ সাইকেল যদি সম্পূর্ণ হইতে যে সময়টা লাগে, সেটাকে বলা হয় 1 পিরিয়ড, 1 পিরিয়ড। ঠিক আছে, সো এই পিরিয়ড, এটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি। আর এই পিরিয়ড আর টি, এই যে টি ইজ ইকুয়াল টু 1/f বা এফ ইজ ইকুয়াল টু 1/t, আমরা কিন্তু হচ্ছে কি ওই যে তরঙ্গের সাথে কিন্তু এই যে যে ডিজিটাল সিগন্যালের তরঙ্গ, বলতে গেলে একরকম তরঙ্গই, সিগন্যাল মানে একরকম তরঙ্গ। সো তরঙ্গের সাথে
তরঙ্গ শব্দের ওই চ্যাপ্টারে কিন্তু এই ইকুয়েশনটা ছিল। আপনারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিলেন 9 10 এর, তারা কিন্তু এই ইকুয়েশনটা দেখছেন যে এই f ইজ ইকুয়াল টু 1/t, ঠিক আছে, যেখানে ফ্রিকোয়েন্সি তরঙ্গ দৈর্ঘ্য বের করা হয়। সো পিরিয়ডটা ওটা হচ্ছে একটা পূর্ণ সাইকেল সম্পন্ন হতে যে সময় লাগে সেটা পিরিয়ড। আর এটার আমরা পিরিয়ডটাকে কি দ্বারা প্রকাশ করি? টি দ্বারা। সো টি ইজ ইকুয়াল টু 1/f। আর এরপর আসে গিয়ে ডিউটি সাইকেল। এটা দিয়েই শেষ আজকের ক্লাস। এরপরে ক্লারিফাই করবো, বারংবার রিপিট করব এবং এই ডিজিটাল সিস্টেম সম্পর্কে আপনাদের কিছু ধারণা জানতে চেষ্টা করব। সো দেখেন ডিউটি সাইকেলটা কি? কোন পিরিয়ড ভিত্তিক পালস ওয়েভের যে পালস ওয়াইড টাইপ, অর্থাৎ কোন পিরিয়ডিক পালস ওয়েভের, ঠিক আছে, কোন পিরিয়ডিক পালস ওয়েভ, ঠিক আছে, পালস ওয়েভ বা পালস ওয়াইড আমরা কি জানছি, ওই যে যে ডিজিটাল সিগন্যাল, সেই ওয়েভটার পালস যে ওয়াইড টাইম কতটুকু এবং পিরিয়ডের যে অনুপাত, এর শতকরা হারটাকে আমরা ডিউটি সাইকেল বলবো, ঠিক আছে, বা ডিউটি সাইকেল, ঠিক আছে। বুঝতে পারছেন আশা করি। আমি আবার একটু রিপিট করি। দেখেন কোন যদি পিরিয়ডিক পালস ওয়েভের, কোন পিরিয়ডিক পালস ওয়েভের, আর আরেকটা পরামর্শ থাকবে, ডেফিনেশন গুলা এবং ডিজিটাল সিস্টেমের যা আমি নোটস দেই, প্রশ্ন দেই, বা আপনারা নিজেরা বই পড়েন, আমার রিকোয়েস্ট থাকবে দয়া করে একবার পড়বেন, পড়ে আবার পিছন থেকে আবার আরেকবার আসবেন, মানে 2বার রিপিট করবেন, পারলে 3বার রিপিট করবেন। এটা শুধু এই পড়াই না, বাট এই অ্যানালাইটিক্যাল বা সায়েন্সের এই পড়াগুলির ক্ষেত্রে এই কৌশলটা খাটায়েন, দেখবেন আপনি অতি দ্রুত বুঝবেন, নিজে পড়েও বুঝবেন, আপনার অনেকের ক্লাসও করা লাগবে না অনেক ক্ষেত্রেই, ঠিক আছে, পড়েও কিছু একটা বুঝতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, আলোচনাও জরুরি, কারণ অনেক সময় মানুষ পড়ে মুখস্থ করে ক্যাপচার কম করতে পারে, অনেক লেকচার শুনে খুব পরিমাণ, সে যদি গুছায়ে সাজায়ে ধারাবাহিকভাবে মূলত কথাগুলো বলে যায়, তখন সেই জিনিসগুলি স্মৃতিস্পটে থাকে। কেননা আমাদের যখন আমরা পড়ি তখন মনোযোগ খুব কনসেন্ট্রেশন কম ধরে রাখতে পারে, বাট যখন আমরা কারো কথা বক্তব্য শুনি তখন একই সাথে দেখা গেছে অনেকগুলি ইন্দ্রিয় আমাদের একই সাথে কাজ করে, ঠিক আছে, আমাদের হচ্ছে গিয়ে, কিন্তু আপনি যখন পড়েন, পড়ার সময় কিন্তু আপনার যে শ্রবণেন্দ্রিয় কাজ করে, ওই রিসিভ দিয়ে কিন্তু ডাটাগুলো রিসিভ হয় না। সো ক্লাসেরও গুরুত্ব আছে, বইয়েরও গুরুত্ব আছে। গতকালকে যে জিনিসটা আমি লিখছিলাম যে সিভি পি এন এনপিআরটি, এই যে যে কৌশলটা যেভাবে আপনি করবেন, ঠিক আছে, সেই জিনিসটার জন্য এটা গুরুত্বপূর্ণ। ক্লাস এবং আলোচনা শোনার দরকার আছে যে কোনো ব্যাপারেই, ঠিক আছে, যে কোনো টপিকেই এটা জরুরি খুব। শুনবেন, শোনার পরে বইতে গিয়ে কানেক্ট করবেন, দেখবেন আপনার কাছে একদম পানি পানি দুধ দুটোটা আলাদা হয়ে গেছে, পানি পানি হয়ে গেছে, দুধ দুধ হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, একেবারে ইজি। সো যাই হোক, ডিউটি সাইকেলটা কি? কোনো পিরিয়ডিক পালস ওয়েভের যে পালস ওয়াইড টাইম এবং পিরিয়ডের যে অনুপাত, তার শতকরা হারটা হবে গিয়ে ডিউটি সাইকেল। এই হচ্ছে বিষয়। তো এই যে ডিজিটাল সিগন্যালের বিভিন্ন প্যারামিটারগুলির ডেফিনেশন জানলাম, লজিক লেভেল, নেগেটিভ লজিক লেভেল, পজিটিভ লজিক লেভেল, এইটা, আর হচ্ছে ডিজিটাল সিগন্যাল অ্যানালগ সিগন্যালের কিছু ডিফারেন্স দেখলাম, আর ডিজিটাল সিগন্যালের কিছু বৈশিষ্ট্য জানলাম, ডিজিটাল ইলেকট্রনিক্স কি, এইটাই প্রথম চ্যাপ্টারটা জুড়ে এই টপিকগুলো ছিল আমাদের। এখন আপনারা যারা যুক্ত আছেন, যেই কয়েকজন যুক্ত আছেন, তারা একটু দেখা গেছে গিয়ে প্রশ্ন করেন এবং হচ্ছে গিয়ে বিভিন্ন বিষয়গুলো আমাকে জানান। দেখেন 3জনই তো আছেন, বাকি সবার নিয়মিত ক্লাসটা জয়েন হওয়া উচিত ছিল আসলে, এবং এটা নিয়মিত ক্লাস করা জরুরি। আর কতজন যুক্ত হয়েছেন? 5জন দেখা এখানে, 5জন। আচ্ছা, আমার তো স্ক্রিনশট গুলো এখন হচ্ছে গিয়ে আমি গতকালকের স্লাইডগুলো আর হচ্ছে আজকের স্লাইডগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে স্যারেরা, আপনারা হচ্ছে গিয়ে করবেন, ওই বাড়ির কাজগুলো করবেন, আর হইতেছে গিয়ে আমি যে স্লাইডগুলো দেবো স্লাইডগুলি পড়লে অনেকটা অনেক কিছু মনে রাখতে পারবেন, ঠিক আছে। আর এখন হইতেছে গিয়ে স্যার হচ্ছে গিয়ে ক্লাস শেষ করার না করে দিয়ে আর কিছুক্ষণ আপনাদের রাখি এবং আপনাদের প্রশ্ন শুনি, ঠিক আছে, এবং হইতেছে গিয়ে এই যে আমি যে পরিকল্পনা করছি এই অনুযায়ী মূলত আগাইলে কি রকম হইবে সে বিষয়ে একটু মতামত দেন, আপনাদের কথা শুনি। আর আজকের ক্লাসের আমার কথার যে মানে হচ্ছে গিয়ে মানে লেভেলটা, সাউন্ড লেভেলটা বা টোন, এটা ব্যাপারে কিছু ফিডব্যাক দেন, যে স্যার না আরেকটু স্লোলি আগাবো, নাকি মানে হচ্ছে গিয়ে আপনারা আমি যেভাবে যে অডিওতে কথা বলতেছি সে অডিওটা স্পষ্ট বুঝতে পারতেছেন, বা অন্য কোনো ধরনের কোনো ল্যাগিংস আছে কিনা, এ ব্যাপারে বলেন স্যার। এরপর আমি হচ্ছে গিয়ে মডিউলে কিছু আলোচনা স্যার করব। হ্যাঁ স্যার বলেন। আগে থেকে আর কি ভালোই সাউন্ড, আমাদের কোয়ালিটি ভালো, কারণ সে আগে থেকে ভালো স্পষ্ট বুঝতে পারছি। আচ্ছা আর এই যে যে সিলেবাসটা দেখছি আপনার, এগুলো খুবই আমাদের জন্য স্যার ভালো হয়েছে, কারণ টাইম টু টাইম আমরা ক্লাস পাবো, ঠিক আছে। হ্যাঁ, এটা এই এটা খুব ভালো কারণ বলছেন। হচ্ছে আমাদের, হ্যাঁ, সিলেবাসটা আর কি খুবই ভালো আমার হয়েছে। এই ক্যামেরার কি দেখা যাইতেছে কিনা? কোথায় আমি তো দেখতেছি না। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ, আপনাকে দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ। দাঁড়ান একটা স্ক্রিনশট দেই, কারণ আপনাকে তো দেখা যায় না।
দেখতে আমি পাচ্ছি। দেখা যায় না স্যার বলতে যে বাসায় আছেন না? হ্যাঁ হ্যাঁ বাসায় আমার রুমে বাসায় আছি। আমি একটু ওই ভিতরে বসে ক্লাস নেই কিন্তু আমার রুমে বসে এটা স্যার আমি ডেস্কটপে করছিলাম তো তাই আমাকে দেখা যাচ্ছে এই না। যে ল্যাপটপে এই ল্যাপটপে জয়েন করলে এই দেখা যাচ্ছে। কিনেছি আর কি আপনাদের জন্যই ক্লাস স্যার এটা খুবই ভালো হয়েছে। এটা খুবই আর কি 1600 টাকা দিয়ে মাল্টিপ্লান দিয়ে কিনলাম আপনাদের জন্যই ঠিক আছে যাতে ক্লাসটা খুব ভালোভাবে আহ, বুঝতে নিতে পারি আর কি ঠিক আছে হ্যাঁ স্যার, এইটাই আর কি থ্যাংক ইউ স্যার। আর হ্যাঁ বলেন বিজন স্যার কি যেন একটা প্রসঙ্গ বলতেছিলেন স্যার গতকালকের স্লাইডটাও আমরা পাইনি আর কি, ওটা হ্যাঁ দিয়ে দিয়েন। হ্যাঁ হ্যাঁ ওইটা আর এই অ্যানালগ আর ডিজিটাল সিগন্যাল এগুলো তো আগেই পড়েছিলাম যদিও, কিন্তু উম, এই অ্যানালগ ডিজিটাল অপেক্ষা আর কি ধীর গতি, এবং ডিজিটাল ডিভাইস গুলো অপেক্ষাকৃত আর কি দ্রুত গতি সম্পন্ন। এগুলো স্যার মোটামুটি আগে থেকে চর্চা ছিল, তারপরে এখন এই স্লাইডটা আর কি একবার দেখলেই হয়ে যাবে আশা করছি। হ্যাঁ চর্চা ঠিক আছে, করতে হবে আজকের কিন্তু ক্লাসটা খুবই শেষমেশ গিয়ে কিন্তু আসলে টেস্ট দিতে হবে স্যার ঠিক আছে আর আমার মানে হ্যাঁ আমি স্যার। যেই লেভেলটাই বলি একটু দ্রুত হয়ে যায় অনেক সময় আমি এটা বুঝি আসলে মানে আর একটু স্লোলি এবং ভেঙে ভেঙে বুঝাইতে হবে ঠিক আছে স্যার ওই আহ, এই পজিটিভ লজিক সিস্টেম এবং নেগেটিভ লজিক সিস্টেম, এটাও আগে থেকেই মোটামুটি ছিল আমার, মানে বুঝতে দেখেছিলাম। আর স্যার আমি তো আসলে স্লাইড গুলো না আগে থেকে আমার নতুন বই কিনবো কিনা, নতুন বই, না নতুন বইটার জন্য। না আপনাদের দ্বিতীয় বর্ষের প্রথম বর্ষের জন্য বই আলাদা ছিল দ্বিতীয় বর্ষের জন্য বই আলাদা না এখন প্রাইম হ্যাঁ পাবলিকেশনেরটা কিনবেন অন্য প্রকাশনীর আসলে ঠিক আছে আচ্ছা যাই হোক বিজন স্যার চলে গেছে আহ, সবার জন্যই বলি আর কি স্যার আসুক তারপর বলতেছি আমি তো যেটা দেখা গেছে আগের বইটা যদি আহ, মানে প্রাইম পাবলিকেশনে ভালো লাগে আমি দেখেছি যে প্রাইম পাবলিকেশনটা ওইভাবে মূলত আসলে বইটা আসলে প্রশ্ন অনেক দিতে পারে না অনুশীলনীতে ঠিক আছে আরো গুছানো আকার এবং আরো বেশি প্রশ্ন দেওয়া উচিত ছিল তো ওই প্রাইম পাবলিকেশন স্যার অন্য পাবলিকেশনের বইও দেখবেন অন্য রাইটারের বইও দেখবেন ঠিক আছে আর যদি পারেন আমি যেটা পরামর্শ দিব সেটা হইতেছে ডিপ্লোমার বিভিন্ন বর্ষে হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছিলাম না, আমি ডিসকানেক্টেড হয়েছিলাম। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আমি যেটাই বলতেছি আহ, ওই যে বিজন স্যার যেটা বললেন যে স্যার আগে বই কিনবো কিনা নতুন কোনো আসলে ওই যে আপনার আপনাদের যে প্রাইম পাবলিকেশন কিনতে পরামর্শ দেওয়া হয়েছে প্রাইম পাবলিকেশনের বইটা আসলে যে উপস্থাপনা করছে যে বিষয়গুলি নিয়ে আসছে অনেক বিষয়গুলি আমার কাছে অগুছালো মনে হয়েছে ঠিক আছে মাঝখান থেকে দেয়া ইভেন কি আপনাদের এই সিলেবাসটাও ডিপ্লোমার থেকে হ্যাঁ স্যার, এই কথাটা রিভাইজড বলছিলেন। ঠিক আছে রিভাইজড তাহলে আমরা এই কারণে রিভাইজড এবং হইতেছে গিয়ে মানে রিফাবলিশড করে দেয়া ডিপ্লোমার সিলেবাসগুলি এই যে চ্যাপ্টারগুলি আছে আপনাদেরকে দেওয়া হয়েছে বিভিন্ন বর্ষের থেকে এই সাবজেক্টগুলি আলাদা আলাদা করে আপনাদেরকে দিয়ে দিছে হোল হোল এই কারণে পরামর্শ আমি যেটা ভালো মনে করি এবং আমিও দেখেছি যে ডিপ্লোমার যেই বর্ষে যেই সাবজেক্টটা আছে ওই ডিপ্লোমার ওইখান থেকে ওই বছর ওই বইটা যদি কিনে নেন দেখবেন আপনাদের বুঝতেও সুবিধা হবে ঠিক আছে যেমন হচ্ছে টেকনিক্যাল প্রকাশনী আপনার কারিগরি বোর্ডের সব ধরনের ডিপ্লোমার বইগুলি বের করে ওই বইগুলি দেখবেন রাইটারের বিভিন্ন রাইটার আছে এবং অন্যান্য প্রকাশনী আছে বই দেখবেন সাবজেক্টগুলি আপনি বলবেন যে বিভিন্ন বর্ষে এবং ডিপ্লোমার কারিগরি বোর্ডের ওয়েবসাইটে যদি যান আমি নিজেই দেখাই বিটিভির হচ্ছে গিয়ে ওয়েবসাইটে গেলে বা আমার কাছে আছে কিনা এই ডিপ্লোমার তো থাকার কথা দেখি হ্যাঁ থাকার কথা ঠিক আছে এই যে আমার এটার মধ্যে থাকার কথা ডিপ্লোমার সিলেবাস থাকার কথা ডিপ্লোমা ইন না এটা তো হচ্ছে গিয়ে কিন্তু স্যার আমরা তো ব্যবহারিকটা পেয়েছিলাম আর কি, ভালো করে গুছানো প্রাইম পাবলিকেশনে, কিন্তু এই ক্ষেত্রে তো আমরা ব্যবহারিক তো ওইভাবে পাবো না। তো সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হতে পারে আর কি প্রাইম পাবলিকেশন। ওটাও আমি অর্ডার অলরেডি দিয়েছি স্যার, ওটাও চলে আসবে। ব্যবহারিক না ব্যবহারিক থাকবে কে বলছে নাই ব্যবহারিকও থাকবে ঠিক আছে ব্যবহারিকও থাকবে কারিগরি বোর্ডের ওইখানেও যে ব্যবহারিক আছে ওই ব্যবহারিকটাও থাকবে সবই আছে আপনি ও, যদি দেখেন ঠিক আছে এক কথা ওটা হচ্ছে স্যার কোর্স ভিত্তিক না স্যার, আলাদা আলাদা পার্ট? কোর্স ভিত্তিক হ্যাঁ কোর্স ভিত্তিক ওই মডিউলটা এখনই আমি হচ্ছে যেটা দেখাই দিচ্ছিলাম তো ওইটাই দেখাই আসি কারিগরি বোর্ডের আপনার গিয়ে ওয়েবসাইট ভিজিট করলে আহ, আমার তো স্ক্রিন দেখা যাইতেছে না না আমি তো স্ক্রিন শেয়ার অফ করে দিছি আমি করতেছি বলবেন হ্যাঁ একটু স্যার, স্ক্রিন অফ করেছি। হ্যাঁ, তো এই যে আবার দেখি ঠিক আছে এখন দেখা যায় দেখা
দেখা যাইতেছে তো স্যার না? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এইখান থেকে এই যে পাঠ্যক্রম নিয়ে নিবেন, ঠিক আছে, এই যে ডিপ্লোমা পর্যায়ে এই পাঠ্যক্রম থেকে দেখবেন যে সরি এসএসসি লেভেলে চলে গেছে। এইখানে পাঠ্যক্রম দেখবেন স্যার, এই যে কোন এই যে ডিপ্লোমার কোর্স প্রবিধান সিলেবাস দুইটাই আছে এখানে, ঠিক আছে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এইটা হবে। তো এখানে 2022 সালের এই যে সিলেবাস দেওয়া আছে। কোর্স স্ট্রাকচার দেখলেও পারি, দেখি কোর্স স্ট্রাকচারটাই দেখি। এইখান থেকে কোর্স স্ট্রাকচারটা দেখলে ইজি হবে, ঠিক আছে। স্যার এটা কি পিডিএফ পাবো না? হ্যাঁ পিডিএফ, মানে পিডিএফ তো পাবো পিডিএফ তাহলে। পাবেন। দেখেন এইখান থেকে হচ্ছে গিয়ে আপ- অনেকগুলো ইঞ্জিনিয়ারিং সেক্টরে তো অনেকগুলো বিষয় আছে। এখান থেকে হচ্ছে গিয়ে এই যে কম্পিউটার সায়েন্স, যেটা আর কি কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি না, এই যে এইটা আর কি। এইখান থেকে দেখবেন এই যে দেখেন এই যে অফিস অ্যাপ্লিকেশনের, যেটা আপনার আইসিটি এন্ড অফিস অ্যাপ্লিকেশন ছিল না আপনাদের সাবজেক্ট, এই বইটা কিনলে আপনারা পুরো হ্যাঁ, রিলেটেড হইতে পারতেন। এরপরে এই যে পাইথন প্রোগ্রামিং আছে দেখছেন। এরপরে এই যে বেসিক ইলেকট্রনিক্স আছে, বেসিক ইলেকট্রনিক্সেও হেল্প পাবেন অনেকটা। কারো যদি বন্ধু বান্ধব থাকে, দেখেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে, ওদের কাছ থেকে বই কালেক্ট করে, ঠিক আছে। আমি কিন্তু এরকমটাই করে নিছি, ঠিক আছে। আমার পরিচিত এক ছোট ভাই ছিল, ওর কাছ থেকে দুই একটা বই যা ছিল কালেক্ট করে নিছি, দেখি হুবহু মিলে, ঠিক আছে। এরপরে এই যে গ্রাফিক্স ডিজাইনের এটা ছিল। এরপরে হচ্ছে এই যে ডিজিটাল ইলেকট্রনিক্স, এই ডিজিটাল সিস্টেমের এখান থেকেও আপনি হেল্প পাবেন, ঠিক আছে, যদি এই বইগুলি কিনে নেন এবং দেখে নিন সিলেবাসও মিলাবেন। এরপর এই যে ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম, হুবহু দেখবেন যে আপনার সিলেবাসের সাথে মিল। এরপর ডিজিটাল ইলেকট্রনিক্স 2, এখান থেকে হেল্প পাবেন। তো এই বইগুলি আলাদা আলাদা করে যদি কিনে নেন তখন আপনার একটু হেল্প হবে। এরপরে হচ্ছে কি এই যে অপারেটিং সিস্টেম, একাধিক বই একত্রিত করে মূলত হেল্পটা পাবেন। এরপর হচ্ছে এই যে কম্পিউটার নেটওয়ার্কিং, ঠিক আছে, সেন্সর এবং আইওটি সিস্টেম, এইখান থেকে আবার হচ্ছে নেটওয়ার্কিং আর সিকিউরিটি, এই সাবজেক্টটাতে সেন্সর আর আইওটি সিস্টেম এই দুটোটা অ্যাড করে দিছে। আর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই বইটার যে মডিউলগুলো এবং যতটুকু আছে হুবহু আপনাদের তুলে দিছে। আমি এই যে গতকালকে যে ক্লাসটা নিলাম প্রথম চ্যাপ্টারে, হুবহু ওইটার সাথে ওই বইটা আমি ফলো করে মূলত স্লাইড ডিজাইন করি এবং ওইটা দেখেই আপনাদের পড়াই, ঠিক আছে। আমি তো আপনাদের বইটাও আছে, আমাদের প্রাইম পাবলিকেশনের বইও আছে। আমি আমার আর এক গত সেমিস্টারের গত পর্বের এক স্টুডেন্টের কাছ থেকে এটা নিয়ে নিছি, ঠিক আছে। তো এই সেমিস্টারগুলি থেকে বইগুলি দেখে দেখে আপনারা কালেক্ট করে সংগ্রহ করবেন, অনেকটাই হেল্প হবে আশা করা যায়, ঠিক আছে। আমার একটা কল আসছে স্যার, একটু মিউট রেখে আমি একটু কলটা রিসিভ করি, হ্যাঁ। আচ্ছা যাক, কেটে গেছে, পরে কথা বলি, আপনাদের শেষ করি। তো এটা হেল্প পাবেন, ঠিক আছে, কারণ ডিপ্লোমার ওই বইগুলি যে প্রকাশ করে সেগুলি কিন্তু খুবই মনে করেন কি ওইখানে বইলেও দেয় যে কোন কোন পরীক্ষায় কোন কোন ছোট প্রশ্ন, কোন কোন সংক্ষিপ্ত প্রশ্ন, কোন কোন রচনামূলক প্রশ্নগুলি আসছিল, সেটা কিন্তু এখানে বলে দেয়, ঠিক আছে। ওই যে ওইখানে লেখা দেয়, কিন্তু এখানে কিন্তু ওরকম করে প্রাইম পাবলিকেশন এটা কিন্তু করে নাই, যে তখন আপনারা নিজেরাই সাজেশন আর দেয়া লাগতো না, নিজেরাই বুঝতে পারতেন যে বিগত ভোটে বেশি বেশি কোন প্রশ্নগুলো আসছে, তাই না? এটা হেল্প হইতো একটা, ওই প্রশ্নগুলি ঘুরে ফিরে আসে। যাই হোক, এখন হইতেছে গিয়ে ওই আপনাদের এই ডিজিটাল সিস্টেমটা আমি খুব ঝালাই করে নিতে চাই, আপনারা একটু দয়া করে পারস্পরিক স্যার, একটা আর বলছিলাম যে আপনার কাছে যে গুরুত্বপূর্ণ পিডিএফ গুলো আছে, এগুলো লিঙ্কটা দিলে আমরাও কিন্তু দেখতে পারি, শুধু লিঙ্ক। ঠিক না, আছে, লিংক লিঙ্ক লিংক দিলে আমরা। আমি যদি মনে করি, ঠিক আছে, এইবার আপনারা এতটুকু থাকেন নিশ্চয়তায়, কোনো ব্যবহারিক এবং থিওরি দুইটাতেই কোনো ঘাটতি হবে না, ঠিক আছে। আমি ব্যবহারিকগুলির জন্য সুন্দর করে গুছিয়ে ভিডিওগুলি ওই ব্যবহারিকের সাথে সংশ্লিষ্ট কয়েকটা ভিডিও, বাংলায় হোক ইংরেজিতে হোক, বা শুধুমাত্র জাস্ট আপনি শর্ট 2-3 মিনিটের ভিডিও দেখলেই ব্যবহারিক আপনার কাছে হয়ে যাবে। যেমন আমি ডাটা ডাটা ডিজিটাল সিস্টেমের যে ব্যবহারিকগুলো আছে, আপনাদের যদি থিওরিটিক্যাল কনসেপ্টগুলো একবার মাথায় সবার ক্লিয়ার করাইতে পারি, ঠিক আছে, বিশ্বাস করেন আপনারা যতগুলি ব্যবহারিক দেখবেন বুঝবেন এবং কইরে আনন্দও পাবেন। কারণ হাতে কলমের কাজ তো, ওই যে ব্রেড বোর্ডে যে কাজ করে, ট্রেনার বোর্ডে কাজ করে, ঠিক আছে, যারা তো এটা আপনার কাছে খুব পরিমাণ ভালো লাগবে, যে আপনার কাছে খুব মনে হবে যে ইনোভেট করতেছি, আবিষ্কার করতেছি। আর ইলেকট্রনিক্স ছাড়া কি কল্পনা করতে পারেন আপনি, আমি চিন্তা করেন, এই যে ক্লাস নিতেছি, বিদ্যুৎ ছাড়া ইলেকট্রিসিটি ছাড়া কিছু কল্পনা করা যায়? না স্যার, ইলেকট্রনিক্স না না না, সবকিছুতে ইলেকট্রনিক্স, এই যে ডিভাইস বলেন, মোবাইল বলেন, স্মার্টফোন বলেন, যা কিছু দেখেন ইন্টারনেট সবকিছু, উইথ ইলেকট্রনিক। সবকিছুই, ঠিক আছে। তো এই হিসেবে এই ব্যাপারগুলি কিভাবে করে, এই জিনিসগুলি মৌলিকভাবে, এই সাবজেক্টটা মৌলিক, একেবারেই মনে করি মৌলিক, সবারই শেখা উচিত, এবং এবং আমি সেভাবে শেখানোর চেষ্টা করব। তো এই ভিডিওগুলি আমি আলাদা আলাদা করে বাছাই বাছাই করে রাখতেছি, ঠিক আছে। আপনাদের ওইগুলি দিয়ে দিব, বারংবার যাতে চর্চা করতে পারেন ওইটা দেখে দেখে নিজের বাসায় বসেই। ইভেন কি আমি বিকল্পও খুঁজতেছি, আমাদের তো ল্যাব নাই সুসমৃদ্ধ,
তো আমি আবার হচ্ছে কি আপনার এই ডিজিটাল লজিক গুলি করার জন্য আপনার অনলাইনে ভার্চুয়াল ল্যাবের একটা লিঙ্কও ক্রিয়েট করতেছি, বা ভার্চুয়াল ল্যাবও তালাশ করে লিঙ্ক আকারে রেখে দিতেছি, যাতে লিঙ্ক প্রোভাইড করলে আপনার ওই সকল ওয়েবসাইট গুলিতে বা ওই ধরনের প্ল্যাটফর্মে যায় ওই ওই কোনো ধরনের কোনো ইকুইপমেন্ট ছাড়াই ভার্চুয়ালি চর্চা করতে পারেন। এটার সাথে এটা কানেক্ট করবেন, ঠিক আছে, ওয়্যার কানেক্ট করা, ঠিক আছে, তারপরে ওই যে আপনার এই পিন 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 ই করা, ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়ে সার্কিট নিয়ে কাজ করা, ঠিক আছে। বিশেষ করে এইটাই ব্যবহারিকটা গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে তিনটা গেট, ঠিক আছে, লজিক যে গেট আছে, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, ঠিক আছে, এই গেটগুলি নিয়ে রিলেটেড যে ব্যবহারিকগুলো আছে এগুলি গুরুত্বপূর্ণ। আচ্ছা, থিওরিটিক্যাল কনসেপ্ট ক্লিয়ার হোক, তারপরে বুঝবেন। আর আমার কাছে পিডিএফ এর অভাব নাই, ইংরেজি বলেন সুসমৃদ্ধ। আমি সবসময় আমি একরকম হচ্ছে গিয়ে মানে এটা আমার ডাটা কালেকশনের একটা নেশা, সেই যত দিন সে অনেক আগ থেকেই। সো এই নেশা খুবই খুবই একটা চরম পরম নেশা, যে আমি যেখান থেকে যত ডাটা পাই, ওই যে আপনাদের একটা পরামর্শ দিয়েছিলাম যে যদি গুছায় রাখেন, রেফারেন্স আকারে রাখেন, কখনো কোন ডাটা আপনার কোন কোন তথ্য লাগতেছে, তাই না? যেমন আমি আজকে ভালো পরিমাণ আধা ঘন্টা রিসার্চও করছি, আধা ঘন্টা টাইম ওয়েস্ট করছি, আমার একটা পরিপত্র খুঁজতেছিলাম এনএসডির, ঠিক আছে, একটা পরিপত্র। সেই পরিপত্রটা খুঁজে আমি সবসময় রাখি পিডিএফ গুলো গুছায়, বাট ওই পরিপত্রটা আমি আজকে ওয়েবসাইট থেকে ঘাটাঘাটি করে বিভিন্ন প্ল্যাটফর্ম, বিভিন্ন গ্রুপও খুঁজে পাইতেছি না, এবং শেষমেশ পাইলামই না। সো এই জিনিসটা কি, এতগুলি টাইম আমার কিন্তু বেঁচে যেত যদি পিডিএফটা আমার কাছে গুছানো থাকতো। এই কারণে আমি কি করি, আমার এক্সটার্নাল যে পোর্টেবল ড্রাইভ আছে স্যারেরা, আমি ওইটায় অনেক পিডিএফ, ম্যাসিভ অ্যামাউন্ট অফ পিডিএফ আমার আছে, সব বিষয়ে, যে বিষয়গুলো আবার ইন্টারেস্ট, এরকম না যে দেখা গেছে জগতের সব আমি সব জানতে শমশের হওয়া কারোর জন্য সম্ভব না, ঠিক আছে। আমার যা নিডস, আমার যা আমি যে ইন্টারেস্টেড এরিয়াগুলা, সেই এরিয়াগুলোতে একেবারে যাতে আমার সবকিছু আমার নখদর্পণে এবং আমার হাতের মুঠোয় থাকে, ঠিক আছে। আমি ইন্সপিরেশনে যেটা বললাম, তো ওই কারণে এই পিডিএফ গুলা কালেক্ট করা হয়। এখন দিলে আপনার এলোমেলো হয়ে অনেক জানবেন, ঠিক আছে, বুঝবেন, বাট হচ্ছে মাথায় থাকবে না। আপনাদের যতটুকু অংশ আছে আমি যা যা দেই পিডিএফ ছোট ছোট আকারে নোট করে, এবং বাড়ির কাজগুলা বই দেখে দেখে আপনাদের, এবং আপনারা নিজেরা নিজেরা করেন, কোথাও ডাউট থাকলে আমাকে প্রশ্ন করেন, আমি ক্লিয়ার করে একটু বুঝাই দিই, দেখবেন অনেক দারুণ হবে কাজ শিখে আপনাদের মতো। আপনারা ওই জিনিসটাই একেবারে এখন থেকে কিন্তু আইসিটির যেই দেখবেন এইগুলির থেকে কিন্তু এমসিকিউ টাইপ প্রশ্ন আসবে, সেই প্রিপারেশনটা এখন এই যে কোর্সের মধ্যে থেকে আপনাদের হয়ে যাবে। আর এখানে যত গ্যাপ দিবেন, যত ফাঁকিবাজি করবেন, আপনি কিন্তু মনে করেন না প্রিপেয়ার হইতে পারছেন, নিবন্ধনের জন্য প্রিপেয়ার হইতে পারেন নাই, ঠিক আছে। এই পুরো এক বছর মেয়াদি যা আছে এইখান থেকে আসার কোনো সুযোগই নাই, এর বাইরে আসার কোনো সুযোগই নাই। যতগুলি সাবজেক্ট আপনারা ফার্স্ট পার্টে শিখছেন, সেকেন্ড পার্টে শিখছেন, সেখানে কিন্তু এইগুলি তথ্যগুলি চলে আসবে। ইভেন কি দেখেন, আমি ক্লাস নিচ্ছি, ঠিক আছে, আমারও কিন্তু অনেক চর্চা হয়ে যেতেছে, এবং আমিও কিন্তু জিনিসগুলি পুনরায় রিজেনারেট হইতেছে আমার মাইন্ডে, ঠিক আছে। তো এইটাই আসলে আপনাদের এই চর্চার মধ্যে থাকতে হবে স্যারেরা। আর যতটুকু আছে ওই মডিউলটুকুলো আগে শিখেন, বেসিকগুলি ক্লিয়ার করেন। বিজন স্যার, আব্দুর রহমান স্যার, রাজু স্যার, ঠিক আছে, যারা আছেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাকুক স্যার। আগামী দিন ক্লাসে আপনাদের সাথে কথা হইবে নি। আগামী দিনের ক্লাসটা কালকে রাত্রে আমি আশা করি নিব। আহ, নিব হচ্ছে ডিজিটাল সিস্টেম না নেটওয়ার্ক কম্পিউটার সিকিউরিটি বা নেটওয়ার্কিং, যে সাবজেক্টকে নিই আমি, এটা এটা নেব আর কি, ঠিক আছে। তো আপনারা হচ্ছে গিয়ে, আর যদি না নিতে পারি, যেহেতু ঢাকা যাব কালকে, যদি না নিতে পারি সেটা আমি জানাবো নোটিশ দিয়ে, ঠিক আছে। আপনারা হচ্ছে গিয়ে থাকেন তাহলে, ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।